তুমি চাইলেই তারা আর তোমাকে জ্বালাবে না, আমি তাদের রুখে দেব। তড়িৎ নিজের সরু নরম তুলতুলে তর্জনী আঙ্গুল সারফরাজের ঠোঁটে আলতো ছুঁয়ে রূপকথা ফিসফিস করে বলে উঠল, এসব পচা কথা বলে না। তুমি তো দেখছি বিয়ের আগে আমায় বিধবা করতে চাইছো, বজ্জাত লোক। সারফরাজ পাকা হেসে রূপকথার আঙ্গুলি কামড়ে ধরল। অল্প ব্যথায় মিহি আর্তনাদ করল রূপকথা। এতে আরেকটু হাসল সারফরাজ। এরপর কানের কাছে মুখ এনে হাসকি স্বরে বলল, আমার বউ হলে এমন এমন আর্তনাদ যুক্ত ব্যথা প্রতি মুহূর্তে মুহূর্তে সইতে হবে তোমায়। আগেই বলেছি আমি নিষ্ঠুর। বলে রূপকথার কাঁধে লাভ বাইট ছোয়ালো সারফরাজ। ব্যথায় চোখ মুখ খিচে সারফরাজের পিঠ খামচে ধরল রূপকথা। কিন্তু বিন্দু মাত্র অনুতপ্ত হলো না সারফরাজ। ব্যথায় রূপকথার চোখ গড়িয়ে জল ছড়ল। সেই জল চুমিয়ে একে শুষে নিয়ে সারফরাজ ফিসফিস করে বলে উঠল, যন্ত্রণা মিশ্রিত ভালোবাসা সইতে পারবে? রূপকথা চট করে সারফরাজের হাত তুলে ধরে শক্ত হয়ে কামড় বসিয়ে সবগুলো দাঁত বিধিয়ে দিল। কিন্তু চোখ মুখে সামান্যতম পরিবর্তন হলো না সারফরাজের। দীর্ঘ সময় পর নিজেই ছেড়ে দিল রূপকথা। সারফরাজের ফর্সা হাত ধারালো দাঁতের আঘাতে রক্তাক্ত হলো। সেই দৃশ্যে রূপকথা ভরকে গেল। রক্তাক্ত হাতে চোখের সামনে ধরে সারফরাজ ঠোঁট উল্টালো। See, you bit me like a wild cat, my princess. But trust me, babe, it's fucking beautiful. আজ থেকে আমার শরীরের প্রতিটি ইঞ্চিতে তোমার বাইট চাই রূপকথা। প্লিজ লাভ মি রাফলি। সারফরাজ মুখেরহীন অদ্ভুত কথায় রূপকথার ক্ষণকালের জন্য মনে হলো সারফরাজ পাগল হয়ে গেছে। নচেত এমন কামড় কেউ বারবার খেতে চায়? সারফরাজের ধৈর্যের পরীক্ষা নিতে আরেক খাতে ঠিক একইভাবে কামড় বসালো রূপকথা। এবারও কোনো প্রতিক্রিয়া দেখালো না সারফরাজ, বরং অবিশ্বাস্য চোখে রূপকথার পানে তাকিয়ে নেশা ধরানো গলায় বলে উঠল, I love the way you hurt me. You make pain feel like pleasure. তোমার কামড়ের আঘাতে আমার ভেতরের ক্ষুব্ধ জানোয়ারটা পর্যন্ত খিলখিলিয়ে হেসে ওঠে। একদিন এই কামড়েই মরে যাব আমি, তুমি দেখে নিও। কিন্তু হাসতে হাসতে মরবো কসম। এরপর সারফরাজ খানিকটা ঝুঁকে রূপকথার সামনে মুখ এনে বলল, কারণ তোমাকে ঘায়েল করতে পারা মানে দুনিয়াটাকে জয় করা। ভেবেছিলাম আমার 5টা সাধারণ প্রেমিকার মতো বোকাশোকা গাথি হবে, বাট ফাকিং হেল রূপকথা, তুমি তো আগুন রে জান। সারফরাজের লাগামহীন কথায় লজ্জায় রূপকথা মরে যেতে ইচ্ছে করছে এই মুহূর্তে। মানুষটা তাকে কেমন বেকাবু করে ছাড়ছে। ভেতরে যে উন্মাদনা বইছে অসভ্য পুরুষ কি তা জানে? হয়তো জানে। জানে দেখেই আরো আগুনে ঘি ঢালছে। রূপকথা খানিক আড়ষ্ট হয়ে মিয়া আসা গলায় সারফরাজের চোখে চোখ রেখে জবাব দিল, শোধ তুলবো, দেখে নিও, কাঁদিয়ে ছাড়বো তোমায়। সারফরাজ দুষ্টু হেসে বলে উঠল, কেঁদে কেঁদে তোমার নামই উচ্চারণ করব আমি, ডিয়ার ফেরি টেল। তাও কখন জানো? মধ্যরাতে। দূর থেকে কেউ একজন সারফরাজ আর রূপকথাকে আলিঙ্গন অবস্থায় দেখে জ্বলে উঠল। তার চোখ জোড়া শিকারি খুঁজে পাবার মতো চিতাবাঘের দৃষ্টি যেমন জলজল করে তেমন হিংস্র হয়ে উঠল। ঘাড়ের রক ফুলে কেমন নীল হয়ে উঠল। সেই সাথে কুঞ্চিত হলো ভ্রুচোরা। নিজের হিংস্র রূপ বারবার গলা চিরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু নিজেকে দমিয়ে রাখল সে। অতঃপর লাগামহীন ক্রোধ কোনোভাবেই আয়ত্তে আনতে পারল না। শেষমেশ হাতে থাকা জুসের গ্লাস মুঠো পাকিয়ে ধরে দাঁতে দাঁত পিষে শুয়ে নিল সবটা। কিন্তু দানবীয় হাতের পিস্টনে মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হলো কাচের পাতলা সরু গ্লাস। হিংস্র মানবের হাতের মুঠো থেকে ঝরঝর করে সেই ঠুকরো খসে পড়ল দামি টাইলসে। কাঁচ ভাঙা ঠুনকো শব্দে সারফরাজকে সেরে সরে দাঁড়ালো রূপকথা। আকস্মিক শব্দের উৎস খুঁজতে আশেপাশে নজর বুলালো সারফরাজ, কিন্তু তেমন কিছুই নজর এড়ালো না। কিন্তু সারফরাজের চতুর মস্তিষ্ক অন্য কিছুর ইঙ্গিত দিল। রূপকথাকে চোখের ইশারায় বেরিয়ে যেতে বলে নিজেও ছুটল অন্য পথে। ভারী ছড়ানো গাউন দুই হাতে উঁচু করে ধরে রুম ছেড়ে বাইরে বেরিয়ে এলো রূপকথা। আশেপাশে কতিপয় ওয়েটার ছাড়া আর কেউ নেই। সকলেই বোধহয় কনেকে যেখানে বসানো হয়েছে সেখানে জটটা পাকিয়েছে। চারপাশে উচ্চস্বরে মিউজিক বাজছে আর অল্প বয়সী ছেলে মেয়েদের আনন্দ চিৎকার। এই মুহূর্তে এসব ভালো ঠেকলো না রূপকথার। সে নির্জন একটা জায়গায় খানিক সময় নিয়ে বসতে চাইল। এরপর দৃষ্টি মেলায় চারপাশে খুঁজল এমন স্থান। মুহূর্তেই সুইমিং পুলের এরিয়ায় একটা ফাঁকা বসার স্থান নজরে আটকালো তার। ঠোঁটে অল্প হাসি ফুটিয়ে সেখানে পা বাড়ালো। কিন্তু হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো রূপকথা। সামনে দাঁড়ানো মানুষটির উদ্দেশ্যে সরি বলতেই অমায়িক হাসলো সে। এরপর ভরাট গলায় বলে উঠল, নাইস টু মিট ইউ মিস রূপ, ও সরি, রূপকথা চৌধুরী।
যুবকের কণ্ঠে জামা ছেড়ে বিস্ফোরিত নজরে উপরে তাকালো রূপকথা। ঠোঁটে রহস্যময় হাসি ঝোলানো রুদ্র রাজকে দেখে শরীর কেমন ঝাঁকুনি দিয়ে উঠল, সে সাথে মেরুদণ্ড বেয়ে হিমস্রোত নেমে গেল। পা দুটো অসাড় হইল, কেঁপে উঠল ঠোঁট। বিদ রূপকথা মাথা নিচু করে চলে যেতে পা বাড়ালো, কিন্তু খপ করে রূপকথার হাত টেনে ধরল রুদ্র। রুদ্রের এহেন ধৃষ্টতায় রূপকথার চোখ কপালে উঠল। সে হাত ছাড়ানোর কঠিন প্রয়াস করে শক্ত গলায় বলে উঠল, এসব কি ধরনের অসভ্যতামি? হাত কেন ধরেছেন? স্টুডেন্টের সাথে এর নোংরামো মানায় না আপনাকে, ডক্টর রুদ্র। রুদ্র রূপকথার কথায় তা ছিল হাসলো, এরপর হাসকি গলায় বলল, যখন গভীর রাতে আমাকে মেসেঞ্জারে নক করেছিলে তখন এইসব নীতিবাক্য কোথায় ছিল? রুদ্রের কথাখানা বজ্র আঘাত হয়ে পড়ল রূপকথার মাথায়। মেসেঞ্জারে অদ্ভুত যুবকের গলার স্বর, ট্রেনে একই কেবিনে রুদ্ররাজের আগমন, ক্লাসে তাকে ইচ্ছে করে টিস করা, সব কেমন দিনের আলো নেই ফকফকে হলো রূপকথার সামনে। নিজেকে কোনো মতে ধাতস্থ করে রূপকথা জবাব দিল, নিছক মজা ছিল, দ্যাটস ইট। আর আমি জেনে বুঝে করিনি। যদি জানতাম ওপাশের ব্যক্তি আপনি, তাহলে এমন মজা করার কথা দুঃস্বপ্নেও ভাবতাম না আমি। রুদ্র রূপকথার কথার কোনো তোয়াক্কা করল না। সে আরো শক্ত হাতে চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রইল। রুদ্রের হাতের চাপে রূপকথার হাত জ্বলে উঠল। ব্যথায় নাকের ডগা পর্যন্ত লাল হয়ে উঠল রূপকথার। চোখ হলো টলটলে, তার মধ্যে অযাচিত স্পর্শ কাটা হয়ে বিঁধল শরীরে। অসহায় চোখে সারফরাজকে খুঁজল রূপকথা। কোথাও সারফরাজ নেই। চোখ বুঝে রূপকথা মনে মনে আওড়ালো, প্লিজ সেভ মি ফ্রম দিস ডেভিল সারফারাস, আদারওয়াইজ হি উইল ডিস্ট্রয় এভরি পিচ অফ মি। বন্ধুদের সাথে আড্ডাবাজির মুহূর্তে হুট করে সুফিয়ান চৌধুরীর মনে পড়ল রূপকথাকে দীর্ঘ সময় ধরে কোথাও দেখা যাচ্ছে না। তাই আড্ডা ফেলে হন্য হয়ে এদিক সেদিক মেয়েকে খুঁজতে লাগলেন তিনি। স্ত্রী রেখাও গায়েব। এক প্রকার রাগে রক্ত ফুটে উঠল তার। দিক বিদিক রূপকথাকে খুঁজতে খুঁজতে হঠাৎ সারফরাজকে দেখে থমকে দাঁড়ালেন তিনি। হাত ঝাড়তে ঝাড়তে লম্বা লম্বা পা ফেলে ধেয়ে আসছে কালো পোশাকধারী সুদর্শন পুরুষ। সারফরাজের শরীর, হাঁটার স্টাইল, চুলের কাটিং, চেহারার মাধুর্য, চোখের গভীরতা সব কেমন মুগ্ধ করল সুফিয়ান চৌধুরীকে। কিন্তু মানুষটার কাজকর্ম মনে পড়তেই সমস্ত ভালো লাগা দূরে পালালো। সারফরাজ যখন সুফিয়ান চৌধুরীর সামনে এসে দাঁড়ালো, তখন গলা খাকারি দিয়ে সুফিয়ান রাগে ভান ধরে বলে উঠলেন, পিঁপড়ের মতো চিনির গন্ধ শুকে শুকে চলে এসেছিস না? মানে বুড়ো বয়সে আমাকে এক বিন্দু শান্তি দিবি না? আকস্মিক সুফিয়ান চৌধুরীর প্রশ্নে সারফরাজ বিরক্তিসূচক শব্দ করল। এরপর পকেট থেকে ইনভিটেশন কার্ড বের করে সুফিয়ান চৌধুরীর সামনে ধরে বলে উঠল, আপনার আগে এসেছি আমি, বিনা দাওয়াতে নয়, বন্ধুর মামাতো বোনের বিয়ে। কার্ড দেখে চুপসে গেল সুফিয়ান। হঠাৎই সারফরাজের হাতে রক্ত দেখে সুফিয়ান ভার্ত গলায় শুধালেন, পাগলা কুকুরে কামড়ে এসছে তোকে? বলেই হো হো করে একচোট হাসলেন সুফিয়ান চৌধুরী। সারফরাজও তাল মিলিয়ে ব্যঙ্গ করে হাসল। এরপর বলে উঠল, খুশি হবার কোনো ঘটনা ঘটেনি কমিশনার সাহেব। পাগলা কুকুরে কামড় দেয়নি আমাকে, আপনার মেয়ে কামড়েছে। বলতে পারেন ভালোবাসার সাইড ইফেক্ট। মুহূর্তেই হাসি থেমে গেল সুফিয়ান চৌধুরীর। সে তাৎক্ষণিক বুক চেপে ধরে চোখ উল্টিয়ে বলে উঠলেন, নাউজুবিল্লাহ। সারফরাজ ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে আরো রসিয়ে রসিয়ে বলে উঠল, আপনার মেয়ের একটু অ্যাগ্রেসিভ অ্যাফেকশন আছে, এই যা। তাতে অবশ্য আমার কোনো আপত্তি নেই। আই টেক মাই ইনজুরিজ উইথ প্রাইড স্যার, কজ হার ট্রিথ চুজ মি। সুফিয়ান কটমট চোখে সারফরাজের পানে তাকিয়ে দাঁত চিবিয়ে বলল, এটুকু তো সম্মান দে, রূপকথার বাপ আমি। তোর কাছে পুরো ছবির কাহিনী শুনতে চাইনি আমি। বলেই পকেট থেকে রুমাল বের করে কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছলেন সুফিয়ান। এরপর আঙ্গুল তুলে সারফরাজের উদ্দেশ্যে বলে উঠলেন, ওখানে গা হয়ে তোর দুই হাত খুশে পড়ুক, নাদান ছেলে মানুষ কোথাকার। হাত খসলে আপনার মেয়েরই কপাল পুড়বে। বলেই চোখ টিপে শব্দ করে হেসে ফেলল সারফরাজ। সুফিয়ান চৌধুরী নিজের কানের গুণা আর করতে চাইলেন না এই ঠোঁটখাটা ছেলের সামনে দাঁড়িয়ে। তিনি তরতর করে হেঁটে রূপকথাকে খুঁজতে লাগলেন। যাওয়ার আগে পিছন ফিরে শুধালেন, তা আমার মেয়ে কোথায় এখন? আমি কি জানি? না জানলে কামড় খেলি কি করে হতচ্ছাড়া? সারফরাজ দুষ্টুমি করতে করতে সুফিয়ান চৌধুরীর সাথে সাথে হাঁটতে লাগলো আর সুর তুলে ডাকতে লাগলো, রূপকথা সোনামণি। আমি কিন্তু এখন চিৎকার করব রুদ্ররাজ, এতে কিন্তু আপনারই মান যাবে। আর আমার বাবা সম্পর্কে নিশ্চয়ই জানেন, এমনি এমনি ছাড়বে না আপনাকে। রুদ্র বাঁকা হেসে বলে উঠল,
ওসব থানা পুলিশের ভয় আমাকে দেখিয়ে লাভ নেই সুইটহার্ট। থানা পুলিশ অল টাইম পকেটে নিয়ে ঘুরি আমি। রূপকথা যে খুব বাজেভাবে ফেঁসে গেছে এটা সে বুঝলো, তাই নিরুপায় হয়ে নিজেকে বাঁচানোর প্রয়াস চালিয়ে যেতে লাগলো। এদিকে হাঁটতে হাঁটতে সারফরাজ আর সুফিয়ান চৌধুরী সুইমিং পুলের নিকট এসে দাঁড়ালেন। জায়গাটা নিরিবিলি, আলো নেই বললেই চলে। হঠাৎ সুফিয়ান রূপকথার চাপা গলার আওয়াজ শুনতে পেলেন, আর একটু এগিয়ে গিয়ে সারফরাজকে শুধালেন। এখানে কার সাথে কথা বলছে আমার মেয়ে? মুহূর্তেই ধস্তাধস্তির আভাস ফুটে উঠল। সারফরাজের চোয়াল কেঁপে উঠল রূপকথার অস্পষ্ট কথার আওয়াজে। সেই সাথে চোখে ফুটে উঠল নীলচে ক্রোধ। সুফিয়ান ঘটনা অনুমান করলেন, নিশ্চিত বরযাত্রীর সাথে আসা কোনো লাফেঙ্গা ছেলে সুযোগ বুঝে তার মেয়ের সাথে বাজে আচরণ করার চেষ্টা করছে। হনহন করে সামনে এগুতে এগুতে সুফিয়ান চৌধুরী সারফরাজের উদ্দেশ্যে বলে উঠলেন, সারফারাজ নটির পোলাকে। কিছুক্ষণ আগে বরযাত্রী এসেছে। বরকে নিয়ে শুরু হয়েছে হই হুল্লোড়, আনন্দ, মাতামাতি। চারপাশের বিষয় নিয়ে কারো যেন কোনো ভ্রুক্ষেপ নেই। চার হাত এক করে দেবার জন্য সকলের মধ্যে তীব্র উৎকণ্ঠা। অভিরূপ বরের সাথে সারফরাজকে পরিচিত করাতে চাইল, কিন্তু ত্রিসীমানার মধ্যে সারফরাজের কোনো দর্শন মিলল না। ঝটপট পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো সারফরাজের নম্বর। বার কয়েক রিং বাজলো, কিন্তু ফোন তুলল না সারফরাজ। এবার অভির বাঁকা ভ্রু শুরু হলো। সারফরাজ কখনোই তার ফোন এত দেরিতে রিসিভ করবে না। তার মধ্যে রুদ্রকে দেখেছে সে এখানে। ছেলেপক্ষের গেস্ট হয়ে এসেছে রুদ্ররাজ, ছেলের বন্ধু। রুদ্ররাজের পরিচিত মানুষের সাথে আপন মামাতো বোনের বিয়ে, এটা অভিরূপ মানতে পারছে না। যদিও ছেলে সম্পর্কে তেমন খারাপ রিপোর্ট পাওয়া যায়নি, কিন্তু রুদ্ররাজের ক্লোজড কেউ নিশ্চয়ই দুধে ধোয়া তুলসী পাতা হবে না। বাজে টেনশন রেখে পুনরায় সারফরাজের নম্বর ডায়াল করলো অভি। এবারও রিং হয়ে কেটে গেল। অভিরূপ নিশ্চিত হলো ঘটনা তো অবশ্যই কিছু হয়েছে। অভিরূপের মুখের আকস্মিক পরিবর্তন দেখে ইয়ং ভরাট গম্ভীর গলায় শুধালো, আর ইউ ওকে? হোয়াট হ্যাপেন্ড? জবাব না দিয়ে অভিরূপ দ্রুত পা চালিয়ে বিয়ের আসর ছেড়ে বেরিয়ে এলো। এরপর হন্য হয়ে খুঁজতে লাগলো চারপাশে। ইয়ং লুইস দুজনেই আজ করলো সারফরাজের কিছু হয়েছে। তারাও দীর্ঘ সময় ধরে তাকে দেখেনি। অভিরূপ দৌড়ে গিয়ে বরের সামনে দাঁড়িয়ে ব্যস্ত গলায় শুধালো, আশাদ, তোমার সাথে কিছুক্ষণ আগে ডক্টর রুদ্ররাজকে দেখেছিলাম বোধহয়। কোথায় উনি? অভির মুখে রুদ্রর নাম শুনে কিছুটা ভেবাচেকা খেলো এরশাদ। এরপর ইতিউতি তাকিয়ে ইতস্তত করে জবাব দিল, আসলে ভাইয়া, ওকে আমিও খুঁজছি, অনেক খুব ধরি, পাচ্ছি না, ফোনও তুলছে না। আর দাঁড়ালো না অভিরূপ। ঘটনা পুরোটাই পরিষ্কার তার কাছে। নিশ্চিত দুজনে কোনো ঝামেলা পাকিয়েছে। অভিরূপ ইয়ংকে চোখের ইশারা দিতেই ইয়ং মাথা ঝাঁকালো। এরপর তিনজন ছুটলো তিন দিকে। রূপকথার হাত চেপে ধরে রুদ্র বলে উঠল, আমার স্পর্শে এত খারাপ লাগছে তোমার? কি আছে এই স্পর্শে? টু ইউ নো, হাজারো মেয়ে এই স্পর্শের জন্য মুখিয়ে থাকে, কিন্তু রুদ্ররাজ তাদের তাকিয়েও দেখে না। ইউ আর স্পেশাল অ্যান্ড লাকি গার্ল, কজ মাই হার্ট হ্যাজ চোজেন ইউ। রুদ্রর কথা শেষ হবার আগেই এক ঘুষি পড়ল মুখ বরাবর। ঘুষির তোড়ে নিমিষেই রূপকথার হাত ছেড়ে দূরে ছিটকে পড়ল রুদ্র। এরপর তড়িৎ দুই হাতে ভর দিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো। কেটে যাওয়া ঠোঁটের কোনায় আঙ্গুল বুলিয়ে চিপ দিয়ে গালের ভেতরটা ঠেলে ধরে অদ্ভুত হাসল সে। এরপর সারফরাজের পানে তাকিয়ে বলে উঠল, ওয়াও, এখানেও মরতে এসেছিস? কেবলই প্রপোজটা করতে নিয়েছি, সহ্য হলো না তোর? আমার সাথে জন্মের শত্রুতা বেঁধে ওপরওয়ালা তোকে দুনিয়ায় পাঠিয়েছে, স্কাউন্ড্রেল। হিংস্র চোখে তেড়ে এসে রুদ্রের কোটের কলার চেপে ধরে চিৎকার করে সারফরাজ শুধায়। ডিড ইউ জাস্ট টাচ হার? রুদ্র বাঁকা হেসে উত্তর করে, ইয়েস, আই ডিড ইট। সো হোয়াট? আমি চাইলে যা খুশি তাই করতে পারি, এবং যা চাই তা নিজের করেই ছাড়ি। রুদ্র রাজের জবাবে সারফরাজ দীর্ঘ হাসল। এরপর রুদ্রের হাতের কবজি চেপে ধরে হিস করে বলে উঠল, ওর গায়ে তোর নোংরা হাত রাখার সাহস কি করে হলো বাস্টার্ড? তোর রক্ত দিয়ে ওই নোংরা সাফ করব আমি। তুই ভুল মানুষকে ছুঁয়েছিস। তুই যাকে ছুঁয়েছিস সে আমার, এবং আমার জিনিসকে ছোবার দুঃসাহস স্বয়ং রূপকথার ছায়া পর্যন্ত করতে পারে না। তুই তো অনেক দূরের কথা। বলেই পকেট থেকে ধারালো ফোল্ডিং চাকু বের করে আনলো সারফরাজ। সারফরাজ আঘাত হানার আগেই রুদ্র সারফরাজের বুকে এক পাঞ্চ বসিয়ে দিল। আঘাতে সটকে গাছের সাথে বাড়ি খেল সারফরাজ। এই দৃশ্য দেখে ভীত হয়ে চিৎকার করে সারফরাজের নাম ধরে ডেকে উঠল রূপকথা। সুফিয়ান চৌধুরী রুদ্রকে কড়া গলায় বলে উঠল, দেখে তো ভদ্র করে সন্তানই মনে হচ্ছে, তা ভিতরটা এত কদাকার কেন? বয়সে তোমার থেকে অনেক ছোট সে, ছোটদের সাথে এ কেমন আচরণ? সুফিয়ানের কথাটা রুদ্রের কানে ঝংকার তুলল।
সে ঠোঁট কাঁপিয়ে সুফিয়ানের সামনে এসে এক ঘুষি উঁচাতেই সারফরাজ পেছন থেকে এসে ফোল্ডিং নাইফ দিয়ে রুদ্রের গাল কেটে দিল। মুহূর্তে রঞ্জন তরল গড়ালো ফর্সা গাল বেয়ে। জল জল চোখে সারফরাজের পানে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো রুদ্ররাজ। এরপর বলে উঠল, নাইস শট। চল একটা গেম খেলি, তুই আর আমি। যে জিতবে রূপকথা তার, যে হারবে তার ডেড বডির সমাধি হবে এই মাটিতে। অ্যাগ্রি? সারফরাজ তার ছিল হেসে বলে উঠল, গেম খেলার আগেই রূপকথা অলরেডি আমার হয়ে গেছে। তোর ফালতু গেমের হার জিতে আমার কোনো কিছুই যায় আসে না, অ্যান্ড আই এম নট ইন্টারেস্টেড। ভয় পাচ্ছিস আমাকে? হুম, মোটেই না। কারণ তোর মতো ওভার কনফিডেন্স নিয়ে আমি খেলি না। আমার খেলার ধাঁচ আলাদা, তাতে আত্মবিশ্বাসী অহংকারের চাইতে চতুরতা বেশি থাকে। আর আমার আজকের এই সাফল্য তারই প্রতিদান। যতই চেষ্টা করিস, তোর স্থান আমার জুতার তলায়। সারফরাজের কথায় রুদ্রের মাথায় আগুন ধরে উঠল ধপধপ করে। তবুও নিজেকে সামলে বলে উঠল, চাইলে কমিশনারকে রেফারি রাখতে পারিস, অথবা সহায়ক। সারফরাজ গর্জন করা কণ্ঠে বলে উঠল, জানত পুঁতে ফেলবো তোকে আমি, রুদ্ররাজ, আল্লাহর কসম। যদি হারিস তবে আজই পৃথিবীতে তোর শেষ দিন। তাহলে দেরি কেন, আয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সুফিয়ান চৌধুরী আটকানোর চেষ্টা করলেন, কিন্তু কেউ তার ধারই ধরল না। ঘটনা বিপজ্জনক বুঝে মেয়েকে এখান থেকে নিয়ে সরে যেতে চাইলেন, কিন্তু রূপকথা নিজের স্থানে অনড়। মুহূর্তেই রুদ্ররাজ আর সারফরাজের মধ্যে তুমুল মারামারি শুরু হলো। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ব্যাক কিক, পাঞ্চ, অ্যালভো, অ্যাটাক কোনোটাই কেউ বাকি রাখছে না। এইসব মারামারির ক্ষেত্রে দুজনেই যে প্রফেশনাল তা তাদের অ্যাটাক স্টাইল দেখেই সহজেই অনুময়। একদিকে বিয়ের বাজনা বাজছে, অপরদিকে মিউজিকের তালে তালে মারপিট চলছে। সুফিয়ান চৌধুরী কপাল চাপড়ে মনে মনে বলে উঠলেন, কোন অলক্ষে এই বিয়ে খেতে রাজি হলাম? এক মেয়ে নিয়ে দুজনের টানাটানি হয়, মাহবুব রক্ষা করো। রুদ্ররাজ সারফরাজ দুজন দুজনকেই রক্তাক্ত করেছে। দুজনের ঠোঁট কপাল গড়িয়ে রক্ত ঝরছে। আনন্দ রোশনাইয়ের বিয়ে বাড়ি কেমন হুট করে মল্ল যুদ্ধের ময়দানে পতিত হলো। আপাতত বিয়ের শোরগোল গান বাজনা কানে লাগছে না এখন, শুধু মারপিটের ধূপধাপ শব্দ আর হুঙ্কার মিশ্রিত তর্জন গর্জন। অভিরূপ, লুইস আর ইয়ং সারফরাজকে খুঁজতে খুঁজতে সুইমিং পুল এরিয়াতে এলো। হঠাৎই শুনতে পেল সারফরাজের ঠান্ডা গলা, The board is empty and the king is down. Checkmate, dear রুদ্ররাজ চৌধুরী। সারফরাজের কণ্ঠ অনুসরণ করে অভিরূপ লুইস আর ইয়ংকে নিয়ে সেখানে পৌঁছালে অভিরূপ দেখতে পায় মাটিতে হাঁটু মুড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রুদ্র আর সারফরাজ টলতে টলতে দাঁড়িয়ে রয়েছে। মুহূর্তেই ইয়ং আর লুইস নিজেদের কোমরে গুজে রাখা গান বের করে রুদ্রের কপাল বরাবর তাক করে। রূপকথা দৌড়ে এসে সারফরাজকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে বলে ওঠে, চলে যাবো এখান থেকে, ভালো লাগছে না এখানে, বাড়ি চলো প্লিজ। রূপকথাকে এক হাতে জড়িয়ে সারফরাজ ভাঙা ভাঙা হাঁপানো গলায় রুদ্রের উদ্দেশ্যে পুনরায় বলে ওঠে, তুই নিজেই বলেছিলি যে হারবে তার সমাধি হবে এই মাটিতে। নাও ইউ হ্যাভ টু ডাই। সারফরাজের মুখে এমন শীতল মৃত্যুবাণী শুনে অভিরূপ এসে সারফরাজের হাত চেপে ধরে বলে ওঠে, পাগল হয়ে গেছিস? এটা বিয়ের বাড়ি, এমন কিছু করা যাবে না এখানে। বাড়ি ফিরে চল। অভিরূপের হাত ঝটকা দিয়ে সরিয়ে রূপকথার লাল হয়ে ওঠা হাত অভির সামনে তুলে গর্জে সারফরাজ শুধায়, তুই জানিস ও কি করেছে? ও রূপকথার হাত ধরেছে। ও আমার কোথায় হাত দিয়েছে তুই বুঝতে পারছিস? অ্যান্ড ও নিজেই এই গেম থ্রো করেছে, নিজেই বলেছে যে জিতবে তাকে মরতে হবে। অভিরূপ ঘৃণা মিশ্রিত চাহনি নিক্ষেপ করলো রুদ্রের পানে, এরপর স্বাভাবিক গলায় শুধালো, তুমি একটু বেশি বেশি করছো রুদ্র। তোমার সাথে আমার পার্সোনালি কোনো শত্রুতা নেই। অযথা তুমি সারফরাজকে প্রতি মুহূর্তে হেনস্থা করে নিজের বিপদ ডেকে আনছো। সারফরাজের একটা চুল ও বাঁকাতে পারেনি এখনো। অহেতুক নিজের ক্ষতি এইভাবে কেন করছো? সারফরাজের আঘাতে কথা বলার অবস্থাতেই নেই রুদ্র। সুফিয়ান এসে শুধালো অভিরূপকে। একে আগে থেকে চিনো? অভিরূপ অবজ্ঞা জড়িত গলায় উত্তর করল। সুভান গঙের নাতি। আর বলতে পারল না সুফিয়ানকে। সুফিয়ান নিজেও রুদ্রের পানে তাচ্ছিল্য দৃষ্টি ফেলে বলে উঠল, দাদার মতো না হয়ে ভালোভাবে বাঁচো। তোমার দাদার মৃত্যু কিভাবে হয়েছিল সেটা নিশ্চয়ই অজানা নয় তোমার। যদি চাও সেখানে তোমারও মৃত্যু হোক, তবে তুমি তোমার পাতে অটল থাকো। বলে রূপকথা সারফরাজকে এখান থেকে চলে যাবার অনুরোধ করলেন তিনি। অভিরূপ নিজেও জোর করে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে গেল সারফরাজকে। যাবার আগে রুদ্ররাজের প্রতি ঘৃণা ভরা দৃষ্টি ফেলে দাঁতে দাঁত পিষে সারফরাজ বলে উঠল, দুধ, চন্দন আর গোলাপ জলের ব্যবস্থা কর অভি। ওর ছোঁয়ায়ের রূপকথা অপবিত্র হয়েছে। রূপকথার শরীর থেকে ওই ছোঁয়া আমি চিরতরে মুছে দিতে চাই, নইলে আমি মরেও শান্তি পাবো না।
অভিরূপ সারফরাজের চোখ দুটোতে খেয়াল করলো কেমন রক্ত জমে গেছে সেগুলোতে। সারফরাজের চেহারার অবয়ব বলে দিচ্ছে ক্রোধের মাত্রা কতটুকু। অভিরূপ বাড়তি কথা না বলে মাথা ঝাঁকালো। এরপর সারফরাজকে টেনে হাঁটা ধরলো। পিছে পিছে এলো ইয়াং আর লুইস। পড়ে রইল শুধু রুদ্ররাজ একা। সকলেই চলে যেতেই মাটিতে ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো রুদ্ররাজ। এরপর হাতের উল্টো পিঠে মুখে রক্ত মুছতে মুছতে বলে উঠল, রূপকথা আমার হবে এটাই চিরন্তন সত্য। তুই নিজেও জানিস না আমার কাছে তোর কি গচ্ছিত আছে। তুই নিজেই রূপকথাকে আমার হাতে তুলে দিবি, কারণ তুই বাধ্য। কথাগুলো বলে গগন কাঁপিয়ে হাসতে লাগলো রুদ্র। সে হাসি ভয়ঙ্কর শব্দ তুলে মিলিয়ে গেল খোলা আকাশে। নিজের হাসি থামিয়ে অ্যাসিস্ট্যান্ট কেবিনকে কল করলো রুদ্র। ফোন তুলতেই স্বাভাবিক গলায় বলে উঠল, পার্কিং এরিয়া থেকে গাড়ি বের করো, বাড়ি যাব। অসুস্থতার কারণে বেশ কয়েকদিন সোহানা হসপিটালে আসতে পারেনি। এই কয়েকদিনে মায়ার দায়িত্ব অন্য এক ডক্টরকে দিয়েছিল সে। কিন্তু আজ যখন ডিউটিতে এলো তখন মায়ার করুণ অবস্থা দেখে সোহানার বুক কেঁপে উঠল। মায়ের চোখে মুখের কালশিটে জখম আঙ্গুল তুলে জানান দিচ্ছে কেউ তাকে খুব মেরেছে। হসপিটালে এমন কেউ নেই যে এই ধরনের ভয়ানক কাণ্ড ঘটাতে পারবে, কারণ প্রত্যেকটা পেশেন্টকে বাচ্চার মতো ট্রিট করা হয় এখানে। নিজের কৌতূহল নিয়ন্ত্রণ হারা হতেই মায়াকে আঘাত কিভাবে পেয়েছে তা জিজ্ঞেস করেছিল সোহানা, কিন্তু মুখ খোলেনি মায়া। সহকারী নার্স ডক্টর কেউ কিচ্ছুটি জানে না। শেষ পর্যন্ত রাগে আগুন হয়ে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটরের কাছে গেলেও মেলেনি উত্তর। সোহানার বুঝতে বাকি রইল না কেউ ইচ্ছে করেই করেছে এই কাজ। কিন্তু সোহানা নিজেও হাল ছেড়ে দেবার মানুষ নয়। সে সত্যি উদ্ঘাটন করেই ক্ষান্ত হবে। যখন কোথাও কোনো ক্লু পেল না তখন খালি হাতে আবার ফিরে এলো সোহানা। এসে সরাসরি মায়ার সেলে ঢুকলো। মায়া এখনো উল্টো পিঠে জানালা মুখ করে বসে আছে। কিয়ৎক্ষণ অপেক্ষা করে তপ্ত শ্বাস ফেলল সোহানা। এরপর মায়ার মাথায় হাত বুলিয়ে নরম গলায় শুধালো, আচ্ছা মায়া, সত্যি করে একটা কথা বলবে? মায়া কোনো প্রত্যুত্তর করল না, এমনকি সোহানাকে তাকিয়ে পর্যন্তও দেখল না। সোহানা জানে কিভাবে মায়ের মুখ থেকে কথা বের করতে হবে, তাই সে সরাসরি শুধালো, সারফরাজের সাথে আমার দেখা হয়েছিল। ও তোমাকে নিতে আসবে। যে ছেলেটা প্রতিদিন এখানে আসে ও সারফরাজ নয়, তাই না? এবার চট করে উঠে দাঁড়ালো মায়া। এরপর ঠোঁটে আঙ্গুল চেপে বলে উঠল, হুশ, আর বলো না, ও শুনে ফেলবে, কারণ ও একটা মনস্টার। সোহানা আরেকটু এগিয়ে ধীর গলায় শোধালো, সারফরাজের বর্ণনা দাও তো, দেখি আমি যাকে সারফরাজ হিসাবে চিনি সে কিনা। সোহানা জানে সে মিথ্যে বলছে, কিন্তু ছদ্মবেশী সারফরাজ তার ছেলে নয় এই ব্যাপারে সোহানা নিশ্চিত। এবং যে আসে সে কোনো ভালো উদ্দেশ্যে আসে না, এটাও ধরতে পেরেছে সোহানা। কি চক্রান্ত হচ্ছে ভেতরে ভেতরে সোহানাকে তা জানতেই হবে। আর কোনো পেশেন্ট নিয়ে কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না। তবে মায়াকে নিয়ে কেন এত ঝামেলা? তাছাড়া ট্রিটমেন্টে অনেক পেশেন্ট নর্মাল হয়ে উঠছে দিনকে দিন, কিন্তু মায়া যেন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আদতেই মায়ের ব্রেন ফাংশনের সমস্যা, নাকি তাকে ইচ্ছে করে অসুস্থ রাখা হচ্ছে, এটা জানতে হবে সোহানাকে। মায়া সোহানার কথায় ফিসফিস করে বলে উঠল, সারফরাজ দেখতে একদম রাজপুত্রের মতো, বুঝলে? সাদা গোলাপের মতো গায়ের বর্ণ, আভিজাত্য ভরা চেহারা, একদম বাপের মতো হয়েছে। এইটুকুন ছোট চোখ দুটো স্বচ্ছ নীল আকাশ, তাতে শুধু মায়া। কপালের কাছটায় ছোট্ট একটা দাগ, ছোটবেলায় পড়ে গিয়ে কেটে গেছিল। আরো কিছু মনে করতে চাইল মায়া, কিন্তু পারল না। এরপর মাথা চেপে ধরে চারপাশে কিছু খুঁজল। সতর্ক দৃষ্টি বুলিয়ে বিছানার ম্যাট্রেসের নিচ থেকে একটা লকেটওয়ালা চেইন বের করে এনে মায়ের হাতে দিয়ে বলে উঠল, কর্নেল সাহেবের দেওয়া শেষ উপহার এটা। এটা সারফরাজকে দিও, আর বলো মা খুব শীঘ্রই দূরে কোথাও হারিয়ে যাচ্ছি। বলেই ছোট বাচ্চার ন্যায় কেঁদে উঠল মায়া। মায়াকে বুকে জড়িয়ে সোহানা বলে উঠল, কোথায় যাবে তুমি? হিংস্র লোকটা আমায় নিয়ে যেতে চায় ডক্টর। সারফরাজকে কষ্ট দিতে ও আমাকে অনেক দূরে নিয়ে যাবে, আমি শুনেছি। সোহানা আর বুঝতে পারল না। সবকিছু গোলক ধাঁধা মনে হচ্ছে তার কাছে। হসপিটালের কে সাহায্য করছে ওই ছেলেকে, আর সারফরাজি বা কোথায়? সকাল সকাল রূপকথা এলো সারফরাজের বাড়িতে। সারফরাজের শারীরিক অবস্থা নিজ চোখে দেখতে চাই সে। আজ সুফিয়ান চৌধুরী তাকে কোনো বাধা দেয়নি, বরং গাড়ি করে এনে সারফরাজের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে। রূপকথা যখন সারফরাজদের বাড়ির গেট পার হলো তখন নজরুলকে দেখা গেল গাছে পানি দিতে। রূপকথাকে দেখে একগাল হেসে নজরুল এগিয়ে এসে শুধালো, আপামনি যে সারপ্রাইজ তো এখনো মোটেনি, ডাক দেবো? না, প্রয়োজন নেই, আমি যাচ্ছি ওর ঘরে ঘুমাক। নজরুল ঘাড় কাত করে নিজের কাজে মন দিল।
রূপকথা দ্রুত পা চালিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। এরপর সিঁড়ি ধরে সোজা সারফরাজের কক্ষে। বিছানায় উপর হয়ে বালিশে মুখ গুজে ঘুমোচ্ছে সারফরাজ। উদম শক্ত প্রশস্ত পিঠ কাঁথার ভাঁজ থেকে বেরিয়ে এসেছে। এলোমেলো চুলগুলো আকর্ষণীয় লাগছে কাঁথার ফাঁক ফোকর দিয়ে। লোমশ সফেদ পা চোখে কেমন কাতুকুতু দিল। সারফরাজকে দেখে রূপকথার সমস্ত বিষাদ নিমিষেই কেটে গেল। ঠোঁটের কোণে অল্প হাসি ফুটিয়ে সারফরাজের বিছানার নিকট এসে দাঁড়ালো রূপকথা। এরপর হাত বাড়িয়ে চুলে আদুরে স্পর্শ করতে চাইল। ঘুমের ঘুরে নিজের কাছাকাছি কারোর উপস্থিতি টের পেল সারফরাজের চতুর মস্তিষ্ক। রূপকথা সারফরাজের চুলে স্পর্শ করার আগে খপ করে রূপকথার কবজি চেপে ধরে টেনে বিছানায় ফেলে আক্রমণাত্মক ভঙ্গিতে রূপকথার উপরে উঠে গেল সারফরাজ। সারফরাজের এহেন আক্রমণে চোখ মুখ শুকিয়ে চুপসে গেল রূপকথার। অধিক তন্দ্রায় রূপকথার ভীতু মুখশ্রী ঝাপসা নজরে এলো সারফরাজের। বার কয়েক পলক ঝাপটিয়ে রূপকথার পরিষ্কার মুখশ্রী নজরে আটকাতেই শরীরের ভার ছেড়ে দিয়ে রূপকথার উপরে শুয়ে গেল সারফরাজ। দৈত্যের মতো ভারী মানুষটার নিচে পড়ে রূপকথার মনে হলো সে আরেকটু হলেই চাদরের সাথে মিশে যাবে। হাত দিয়ে সারফরাজকে ঠেলতেই রূপকথাকে বুকে জড়িয়ে কাত হয়ে শুয়ে গেল সারফরাজ। এরপর চোখ বুজে ঘুম জড়ানো গলায় বলে উঠল, রাতের এই ঘুমটা আরো ভালো হতো। নিঃসঙ্গ রাত কাটতে চায় না, কিন্তু এই কথাটা তুমি আর তোমার খসরু বাপ দুজনেই কেউই বুঝতে চাও না। ধ্যাৎ। বলেই রূপকথার চুলে মুখ ডুবালো সারফরাজ। সারফরাজকে চাপড় মেরে রূপকথা রাগী চাপা গলায় বলল, কেউ দেখে ফেলবে, ছাড়ো নির্লজ্জ কোথাকার। দেখলে তাতে আমার কি? কি মানে? কি ভাববে তোমাকে তারা? কিছুই ভাববে না, শুধু ভালোই তো বাসছি, অন্যায় তো কিছু করছি না। রূপকথা কপাল কুঁচকে বলে উঠল। এ কেমন ভালোবাসা? রূপকথাকে আরেকটু শক্ত করে ধরে সারফরাজ আবেশিত গলায় বলে উঠল, আমার ভালোবাসার ধরনই এমন, সবার চাইতে আলাদা। ওসব সাদামাটা প্রেম আমার পোষায় না। আর এখন তো সফটলি ভালোবাসছি, বিয়ের পরেরটা হবে রাফ, সইতে পারবে না। তাই আগে ভাগে একটু একটু করে ট্রেনিং দিচ্ছি, যাতে পরে কান্নাকাটি কম হয়। নয়তো পরে দোষ দিবে আমি ভালো মানুষ না, বিয়ের নাম করে তোমায় টর্চার করছি। মেয়ে মানুষের অপবাদ দেবার কোনো শেষ আছে? রূপকথা সারফরাজের ঠোঁট শক্ত মুঠে চেপে ধরে শাসানো গলায় বলল, তোমাকে বেশি লাই দিয়ে ভুল করছি আমি, দিনকে দিন মাথায় উঠে যাচ্ছ। সারফরাজ দুষ্টু হেসে বলে উঠল, মাথায় উঠছে এটা তোমার জন্য ভালো, ভাগ্যিস তোমার উপরে উঠছি না। তোমার সাথে থেকে থেকে পেকে যাচ্ছি আমি। দূরত্ব বাড়াতে হবে। কাল থেকে সারা রাত ফোনে কথা বলা আর প্রতিদিন দেখা করা সব বন্ধ। রূপকথার এহেন ভয়ানক কথায় চট করে শোয়া থেকে উঠে বসে বড় বড় চোখে সারফরাজ ধমকে উঠল, কমিশনার মাথার মধ্যে বুদ্ধি ঢালতে শুরু করেছে অলরেডি, তাই না? সেগুলোরই আছড়ে এমন পচা পচা কথা তোমার মুখ দিয়ে বের হচ্ছে। আমাকে চেনো তুমি? এক আছাড়ে সমস্ত কুবুদ্ধি বার করে দেব, বচ্চাত মেয়ে কোথাকার। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে পাঁচের ঘরে গিয়ে ঠেকলো। কিছুক্ষণ বাদেই সুফিয়ান চৌধুরী ডিউটি আওয়ার শেষ হবে। বিকেলের প্রারম্ভে তেমন কাজ না থাকে কমিশনার কার্যালয়ের ক্যাফেটেরিয়ার একটা চেয়ারে আয়েশ করে বসলেন সুফিয়ান। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। একটু চিনি কম দিয়ে ধোয়া ওটা গরম কফি খেতে পারলে ভালো লাগবে, যে ভাবনা সেই কাজ। ক্যাফেটেরিয়ায় এসে এক কাপ অল্প সুগার দিয়ে কফি চাইলেন সুফিয়ান। এরপর কফির অপেক্ষায় বসে বসে সেলফোন স্ক্রল করতে আরম্ভ করলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই ওয়েটারের ছেলেটা কফি দিয়ে চলে গেল। বৃষ্টি মেঘলা বিকেলে ধোঁয়া ওঠা কফিতে পরম আবেশে চুমুক দিয়ে চোখ বুঝলেন সুফিয়ান। এমন সময় পেছন থেকে কেউ রাশ ভারী গলায় বলে উঠল, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? বহুদিন বাদে দেখা। পরিচিত কণ্ঠস্বর পেয়ে কফি কাপ ফেলে পেছনে ফিরে তাকালেন সুফিয়ান। পেছনে স্করপিও হাসিতে বুকে দুই হাত গুজে দাঁড়িয়ে আছেন এসপি নিয়াজ মোর্শেদ। দীর্ঘদিন পর এই কপট লোকের দর্শন সুবিধার ঠেকল না সুফিয়ান চৌধুরীর কাছে। সে কপাল কুঁচকে সালামের প্রত্যুত্তর না করে সামনে মুখ ফিরে বলে উঠল, তা কি মনে করে নিয়াজ সাহেব? সালামের সুর হাসি কোনোটাই তো সুবিধা ঠেকছে না, হঠাৎ দর্শন দিলেন যে? সুফিয়ানের প্রশ্নে হা হা করে হাসলেন নিয়াজ। এরপর দ্রুত পায়ে এগিয়ে এসে সুফিয়ান চৌধুরীর সামনের চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল, বহুদিন বাদে দেখা পেলাম আপনার। শেষ পর্যন্ত ঢাকা বদলি হলেন। ঢাকায় কি মনে করে? তুই কি মেয়ের পড়ালেখা নাকি অন্য কিছু? বলেই দুই হাতের তালু ঘষলেন নিয়াজ। ঠোঁটে এখনো সেই ধূর্ত হাসি। নিয়াজের ঠেস দেয়া প্রশ্নে তরতর করে রাগ মস্তিষ্কে ছড়িয়ে গেল সুফিয়ান চৌধুরীর। তিনি কফির মগ ঘোরাতে ঘোরাতে উত্তর করলেন, কেন ঢাকায় আসা নিষেধ আমার? কে জারি করেছে এই নিষেধাজ্ঞা?
সুফিয়ানের রাগী প্রশ্নে জিভ কেটে মাথা নাড়ালেন নিয়াজ। এরপর টেবিলে ঝুঁকে ধীর গলায় শুধালেন,